সোশ্যাল ক্রাইম বেড়ে যাচ্ছে, জানাবাজি ঠেকানো যাচ্ছে না। আর এই অবস্থা হলে তো আগামী ইলেকশনে নমিনেশনই পাবো না। আসলে এসব অভিযোগ একেবারে ভিত্তিহীন। এসব হলো আপনার ওই শত্রুপক্ষের কাজ। তারা লিডারের কাছে আপনার নামে কান পড়া দিচ্ছে। আমি মনে করি যে অত্র এলাকায় আপনার জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী। আমি রফিক ভাইয়ের সাথে একমত। আপনার জনপ্রিয়তা টলাতে পারে এমন লোক এই অঞ্চলে আর দেখি নাই। ভবিষ্যতেও আসবে কিনা আমি সন্দেহ আছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আপনি এককভাবে জয়ী হবেন। কিন্তু সব অভিযোগে যে ভিত্তিহীন সেটা আমি মনে করি না। এই যে পত্রপত্রিকাতে রিপোর্ট আসছে, এগুলোর কোনো ভিত্তি নেই। কিছু সাংবাদিকের কাজই হচ্ছে কেঁচো খুঁড়ে সাপ বের করা। ওগুলো আপনি পড়েন কেন? তাহলে শহীদ ফারুক রোডের কাজটা শেষ হচ্ছে না কেন? সেই কবে আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসলাম। জি ভাই সাহেব, এবার বৃষ্টিটা কেমন হলো তা তো আপনি দেখেছেন। কাজ তো প্রায় শেষই করে নিয়ে এসেছি। আর মাস তিনেকের ভিতরেই কাজটা শেষ করে দেবো ইনশাল্লাহ। 3 মাস? জি। ও 1 মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। জনগণের ভোগান্তি হচ্ছে। কিন্তু রাস্তায় যে ইট বালু সুরকি ফেলেছিলাম, বৃষ্টিতে তা সব ধুয়ে গেছে। আবার নতুন করে কাজ শুরু করতে হবে। কি বলেন না বলেন? আরে আপনারা বৃষ্টির মধ্যে কাজটা ধরেছিলেন কেন? চলেন, আমি আজকে রাস্তাটা দেখতে যাব। কি বলেন ভাই সাহেব? আপনার শরীর ভালো না, আর এই শরীরে আপনি কোথায় যাবেন? আপনি নিশ্চিন্তে থাকুন, সব ঠিক আছে। তাছাড়া আমরা আছি না। ভাই সাহেব, এসব নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। তাছাড়া আপনার ছেলে তো আমাদের সঙ্গে আছেই। আরে ও তো একটা বাচ্চা ছেলে। কি বলেন ভাই সাহেব? ও তো খুবই ব্রিলিয়েন্ট, আর ওরাই হচ্ছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। আমি মনে করি যে আপনার অবর্তমানে ওই এই এলাকার নেতৃত্ব ধরে রাখতে পারবে। তা কি বলেন আপনারা? জি 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 জি। আচ্ছা থাকুন, আমি বাসা চলে যাচ্ছি। আমার শরীরটা খারাপ। জি জি, ঠিক আছে, আপনি যান, টেনশন করবেন না, আমরা দেখছি। বাবা, আপনি যান তাহলে, আমি একটু ওনাদের সাথে থাকি। আচ্ছা থাকো। হ্যালো। আপনারা একটু দেখে যান কি অবস্থা রাস্তাঘাটের। নির্বাচন আগে কত কথা বলে গেছে, কত কিছু করে দিব, রাস্তা করলো না, মূলাটা ধরাই দিল। এইটা কি? চিড়িতনের বিবি। এই চিড়িতনের বিবিটা আমি হাতের উপরে রাখলাম, আপনারা দেখেন। কি দেখছেন? এটি চিড়িতনের বিবি, আমি রুমাল দিয়ে ঢাকা দিলাম। এবার আমি আপনাদের একটি জাদু দেখাবো, তার নাম জাদুর আয়না। এটা কি? এই আয়নার একটা বিশেষ গুণ আছে। এই আয়নায় যে মুখ দেখবে সে কখনোই মিথ্যা কথা বলতে পারবে না। তার ভেতরে যা কিছু আছে সে এই আয়নার দিকে তাকে স্বীকার করবে। মিথ্যাবাদী এই আয়নার দিকে তাকালে তার সমস্ত মিথ্যা সে প্রকাশ করবে। কে আছে? কে আছেন? এ কি কারো সাহস নেই? সবাই মিথ্যাবাদী? আমি জীবনে কখনো মিথ্যা বলিনি। দেখি আপনার জাদুর আয়না। এই দেখুন জাদু আয়না। এখন বলুন, আপনার নাম? শামসুল হক, বাড়ি কোথায়? মুরাদনগর। কি করেন? আমি একজন স্কুল শিক্ষক। আপনার জীবনে খারাপ কাজ কি কি করেছেন? জ্ঞান তো কোনো খারাপ কাজ আমি করিনি, তবুও তো মানুষ, একটু ভুল কাজ হয়ে গেছে। আমার ছেলে চাকরির জন্য 1 লাখ টাকা দিয়েছিলাম, সেই জিনিসটাই আমার কাছে খুব খারাপ লাগে। আর
আমার ছোট মেয়েটা একবার মেলায় যেতে চেয়েছিল, আমি তাকে নিতে পারিনি, কারণ আমার কাছে টাকা ছিল না। সে কান্নাকাটি করাতে আমি তাকে খুব মেরেছিলাম। এটা আমাকে আজও কষ্ট দেয়। আপনার সেই মেয়েটি এখন কোথায়? তার বিয়ে হয়ে গেছে, সে এখন 2 সন্তানের জননী। আপনি এক কাজ করুন, আপনি তার সন্তানের জন্য কিছু খেলনা কিনে নিয়ে যান এবং সেই দিনে সেই কথাটি তাকে মনে করিয়ে দেবেন, দেখবেন সে খুশি হবে। আচ্ছা, এবার বলুন আপনি কি কি ভালো কাজ করেছেন? ভালো কাজ তেমন কিছু করতে পারি নাই, সারা জীবন শুধু নিজের কথাই ভেবেছি। তারপর বলুন শুনি। ভালো কাজ কিছু যদি করেই থাকি, আমার অনেক ছাত্রছাত্রী তো ওদেরকে আমি এমনিতেই পাশ করে দিয়েছি। তারা ফেল করলেও পাশ করে দিয়েছেন? ছোট ছোট ছেলে মেয়ে তো, ওরা পাশ ফেলেরই বা কী বোঝে, ওরা যে স্কুলে আসতো এতেই আমি খুশি। আচ্ছা আচ্ছা, খুব ভালো কাজ করেছেন। আর কি ভালো কাজ করেছেন? আর যদি কোনো ভালো কাজ করে থাকি, তা হলো এই দেশের জন্য আমি যুদ্ধ করেছি। কি? তার মানে আপনি একজন মুক্তিযোদ্ধা? আপনি একজন সত্যি ভালো মানুষ। যান, আপনি ভালো থাকবেন। আর কেউ আছেন? আর কেউ আছেন যিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সত্যবাদী বলে প্রমাণ করবেন? ঠিক আছে, আসুন আসুন, দেখি আপনার জাদুর আয়না। দেখুন, বলুন আপনার নাম? জুবায়ের আহমেদ। তা বলুন জুবায়ের আহমেদ, আপনি কতখানি সত্যবাদী? আমি কালে ভদ্রে সত্য কথা বলি। 3টা মেয়ের সঙ্গে প্রেম করি, আর প্রেম করতে গেলে তো একটু মিথ্যা কথা বলতেই হয়। ওই যে আমার বন্ধু টগর আছে না, ওর বোনের সঙ্গে আমি প্রেম করি, কিন্তু ও তা জানে না। ওই হারামজাদা, কি কইলি? দাঁড়ান দাঁড়ান, শোনা যাক আর কি বলে। বলুন। আমাকে মাফ করে দিস টগর, তোর বোন প্রতি মাসে আমাকে 300 টাকার ফ্লেক্সি করে দেয়। কি হইছে? কি হইছে? না, আয়না জাদু আর দেখানো যাবে না, কারণ এই মিথ্যা যখনই প্রকাশ হয়ে যায় তখনই নানান ঝামেলা। দেশ আজ মিথ্যায় ছেয়ে গেছে, সত্য অনুপস্থিত। থাক, আয়না জাদু আর দেখানো যাবে না। এখন আজকের মতো জাদু শেষ। এখন আপনাদের যদি কিছু দিতে ইচ্ছা হয় আমাকে দিতে পারেন। খুশি হয়ে 100 টাকা দিলাম। হ্যাঁ, ধন্যবাদ। জাদুঘর সাহেব, আপনি কি আমারে ডাকছেন? জি আপনি পুরুষ না মহিলা? জি, আমি পুরুষ। ও, তা আপনি বোরখা পরে আছেন কেন? আপনি কি সিনেমার নায়ক? জি না, আপনি কাজী মাহতাব সাহেব, তাই না? জি। পত্রিকা কিন্তু আপনার খবরও পড়েছি, ছবিও দেখেছি। তা আপনি বোরখা পরে কোথায় গিয়েছিলেন? এই এলাকা পরিদর্শনে। কি দেখলেন? খুব খারাপ এলাকার রাস্তাঘাট, খারাপ মানুষজন এমন বিরক্ত যে আমাকে পেলে তারা পানিতে চুবিয়ে মারবে। কিন্তু স্যার, আপনি তো এলাকার অনেক জনপ্রিয় নেতা, লোকজন আপনাকে এত ভালোবাসে। না মানে হচ্ছে কি, আমার সাথে যে লোকজন আমাকে ডুবাবে। তা আমার কাছে কি দরকার আপনার? আমি কি করতে পারি? আপনার ওই যে আয়নাটা, জাদুর আয়নাটা, ওটা আমার খুব দরকার। আমার আয়না খবর জানলেন কি করে? আপনি কি আমার জাদু দেখার সময় ভিড়ের মধ্যে ছিলেন? জি জি জি। আচ্ছা, তা আপনি দেবেন? আপনি চলুন না আমার সঙ্গে। চল সম্রাট।
আসুন আসুন, এইটাই হচ্ছে আমার বাড়ি, বুঝলেন? এই করিম, জি স্যার। শোনো, ওনাকে গেস্ট রুমে নিয়ে যাবে। এই কদিন এখানে থাকবেন, কোনো অসুবিধা যেন না হয়। জি স্যার। ঠিক আছে, যান। আপনি করিম মিয়ার সাথে খেয়ে দিয়ে রেস্ট নিন, যান। চলেন। হাত কামড়াই পা কামড়াই কামড়ে দিলাম মন, তুমি আমার আঙুর লতা, তুমি ত্রিভুবন। হা না 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 না, কামড়ে দিলাম মন, তুমি আমার আঙুর লতা, তুমি। আসেন আসেন স্যার। কেমন আছেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না স্যার, কোনো অসুবিধা হচ্ছে না। গুড। যা যা যা। বলেন স্যার। কাল আমি আমার সাথের লোকদের আসতে বলেছি, দেখি তারা আয়নার সামনে আমার সম্পর্কে কি বলে। আচ্ছা, আপনার ওই আয়নাটা একটু বার করুন তো। আমি নিজে একবার ওই আয়নার সামনে কথা বলতে চাই। থাক স্যার, বাদ দেন। না না, বার করুন না। আমি দেখব আমি কতটা সত্যবাদী, কতটা দেশপ্রেম আছে আমার মধ্যে। আমি আমার নিজের মুখোমুখি একটু হতে চাই। আচ্ছা ঠিক আছে। বলুন, কি বলবো? আপনি কতটা সত্যবাদী? আমি যখন যা বলি বিশ্বাস করেই বলি, কিন্তু অবস্থার প্রেক্ষিতে অনেক সময় কথা রাখতে পারি না। সরাসরি না বললেও অনেক সময় আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়। এটাকে আমি সত্য মিথ্যার বিচারে দেখি না, দেখি রাজনীতির চাল হিসেবে। সত্যি বলতে কি, রাজনীতি আমাকে সত্য মিথ্যার ভেদাভেদ ভুলিয়ে দিয়েছে। আপনি কেন রাজনীতি করেন? কলেজে পড়ার সময় আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়েছি। তখন এমন একটা সময় 69-এর গণ আন্দোলন চলছে। কোনো সচেতন মানুষের পক্ষেই তখন চুপ করে বসে থাকা সম্ভব ছিল না। জীবন মরণ পণ করে একদিন আমরা এই দেশকে মুক্ত করতে চেয়েছিলাম, মুক্ত করেছি। হ্যাঁ, আমি এই কথা এখনো নির্দ্বিধায় বলতে চাই, আমি রাজনীতি করেছি এই দেশের জন্যে, দেশের মানুষের জন্যে। এখন আপনি এই দেশকে কতখানি ভালোবাসেন? জানি না, আমি সত্যি জানি না। তবে এইটুকু জানি, একদিন এই দেশের জন্যে জীবন পর্যন্ত বাজি রেখেছিলাম। আজও কি আমি এই দেশের জন্য জীবন দিতে পারবো? যে স্বপ্ন নিয়ে একদিন আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন কি আমাদের পূরণ হয়েছে? জানি না। তবে এইটুকু জানি, এখনো আমি এই দেশের জন্যে, দেশের মানুষের জন্যে কিছু করতে চাই। সবাই যেন কেমন স্বার্থপর হয়ে যাচ্ছে, যে যার আখের গোছাতে ব্যস্ত। এর সাথে তাল মেলাতে না পারলে আমিও তো থাকবো না। আমি কি এতক্ষণ কিছু বলেছি? আপনি হয় একজন খুব বড় রাজনীতিবিদ,
আর তা না হলে আপনি খুব ভালো মানুষ, এখনো এই দেশকে অনেক ভালোবাসেন। আচ্ছা, আমি আয়নার সামনে যা বলেছি আমার যে কিছুই মনে পড়ছে না। যাকে মনে না থাকাই ভালো। আচ্ছা দেখি কালকে আমার সাথের লোকজন আয়নার সামনে কি বলে। সালাম ভাই সাহেব, শরীরটা কেমন আজ? ভালো, জি। বসুন। কি ব্যাপার ভাই সাহেব, হঠাৎ জরুরি তলব? হ্যাঁ, আমি আপনাকে কেবল ডেকেছি। আপনাকে কিছু জরুরি, গোপন এবং গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, কিন্তু কাউকে বলবেন না। না না, কালকে আপনি ফোন করে বলে দিলেন না, কাউকে কিচ্ছু বলিনি। কিন্তু কি ব্যাপার ভাই সাহেব? আচ্ছা রফিক সাহেব, সত্যি করে বলেন তো, সত্যি করে বলবেন, পার্টিতে আমার পজিশনটা কোথায় বলেন তো? কি বলেন ভাই সাহেব, আপনাকে মন্ত্রিত্ব দেওয়া উচিত ছিল। এবার দেয়নি, কিন্তু আগামীবার না দিয়ে পারবেই না। আর তাছাড়া অত্র এলাকায় আপনার প্রতিদ্বন্দ্বী কে আছে বলুন? চলুন কোথায়? ভেতরে চলুন। জি চল। চলুন আমার সঙ্গে, আসুন। জি। আসুন, আসুন রফিক সাহেব, আসুন, সামনে আসুন। উনি কে? উনি হচ্ছেন একজন ফকির বাবা। যান, ওনার সামনে গিয়ে বসুন তো, যান। কি বলছেন ভাই সাহেব? আর- আপনিও কি ফকির বাবা ধরা শুরু করলেন নাকি? আর যান তো, বসুন তো এখানে, বসুন। কি করছেন? জুতোটা খুলে উঠে বসুন। আমি তো কিছুই বুঝতে পারছি না। বসুন না। এবার আপনি আপনার আয়নাটা বার করুন তো। আয়না কেন? এসব কি হচ্ছে ভাই সাহেব? আয়নার দিকে তাকান। আপনার নাম? রফিকুল ইসলাম। কি করেন? কি করব? কিছু করি না। অবশ্য রাজনীতি যদি কোনো কাজ হয় তাহলে সেটাই করি। ভাই সাহেবের সাথে থাকি। ভাইকে কেমন লোক মনে হয় আপনার? ভালো মানুষ, তবে একটু বোকাশোকা। রাজনীতি করেন কিন্তু রাজনীতির কিছুই বোঝেন না। আমরাই তো সব কিছু সামলাই। আমরা না থাকলে কবেই ভেসে যেতেন। আচ্ছা আচ্ছা, কেন? আরে রাজনীতি হচ্ছে একটা স্রেফ ব্যবসা। 5 বছরের জন্য ক্ষমতায় এসেছেন, দুহাতে যা পারেন কামিয়ে নিন। দেশপ্রেম প্রেম এ সব কিছুই ধোঁকা। দেশ বলতে আপনি কি বোঝেন? দেশ, ও দেশ হলো যেখানে কিছু করে কেটে খাওয়া যায়। যেমন ধরুন, আমি যদি আমেরিকায় থাকতাম তাহলে আমেরিকায় আমার দেশ হতো। থাক, ওনাকে আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, থাক। কি হয়েছিল?
আমি এতক্ষণ কোথায় ছিলাম? কি বলেছি? কি বলেছেন শুনবেন? দাঁড়ান, শোনাচ্ছি। আরে রাজনীতি হচ্ছে একটা স্রেফ ব্যবসা। 5 বছরের জন্যে ক্ষমতায় এসেছেন, যা পারেন দুহাতে কামিয়ে নিন। দেশপ্রেম প্রেম সব কিছুই ধোঁকা। এইসব কি আমি বলেছি? আরো কি বলেছেন শুনবেন? শুনুন, আরো শুনুন। ভাইকে কেমন লোক মনে হয় আপনার? ভালো মানুষ, তবে একটু বোকা শোকা। রাজনীতি করেন কিন্তু রাজনীতির কিছুই বোঝেন না। আমরাই তো সবকিছু সামলাই। আমরা না থাকলে বিশ্বাস করুন ভাই সাহেব বিশ্বাস করেন, আমি এসব বলিনি ভাই সাহেব বিশ্বাস করেন, আমার বিশ্বাস করেন, আমি এসব বলিনি। এই রেকর্ডারের কথা শুনেও বলছেন আপনি বলেননি? মিষ্টি মিষ্টি কথা বলে এতদিন মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছেন আবার, না? ভাই সাহেব মাফ করে দিন ভাই সাহেব। এই ছাড়ুন, ছাড়ুন আমার পা ছাড়ুন। যে পা ধরতে পারে সে গলা টিপে ধরতে পারে। ভাই সাহেব এইবারের মতো যান। মাফ করে দিন ভাই সাহেব। যান, বেরিয়ে যান। ভাই সাহেব একটু যান। বেরোন না। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আজকের শরীরটা ভালো? হ্যাঁ, আমার শরীর ভালো। আপনার শরীর কেমন? ভাই সাহেব আছি, আপনার দোয়ায় ভালো আছি। রফিক সাহেব কোথায়? ওনাকে দেখছি না, মানে কয়েকবার ফোন করলাম, উনি ধরছেন না। আপনাকে তো বলেছি কাউকে না জানাতে। না মানে আমি ওনাকে জানানোর জন্য ফোন করিনি, জাস্ট আমি এখানে আছি, যদি উনি হুট করে চলে আসেন তাই ফোন করে বলা, আর কিছু নয়। আসুন, ভেতরে আসুন। আপনি কি করেন? আমি রাজনীতি করি। রাজনীতি হচ্ছে রাজার নীতি, আমি রাজার নীতি পালন করি। আচ্ছা, মাহাতাব সাহেব সম্পর্কে কিছু বলুন তো। উনি কেমন লোক? উনি একটা রাম পাঠা, মাথা ভর্তি গোবর। রাস্তার কাজের জন্য আমাকে 18 কোটি টাকা বাজেট দিয়েছিলেন। সেই বাজেট আমি কি করেছি জানেন? কি করেছেন? রফিক সাহেবকে দিয়েছি 2 কোটি, গনি সাহেবকে দিয়েছি 2 কোটি, আর ওনার ছেলেকে দিয়েছি 2 কোটি। 1.5 কোটি টাকার বালি আর সুরকি রাস্তায় ফেলেছি। 10.5 কোটি টাকা পুরোটাই আমি মেরেছি। উনি টেরও পাননি, যা বুঝিয়েছি তাই বুঝেছেন। বর্ষা দেখিয়ে পার পেয়ে গেছি, গাধার গাধা। চোর! ওঠ! জুতো মেরে তোর পিঠের চামড়া তুলে বেরো। কি হয়েছে ভাই সাহেব? তোকে আমি পুলিশে দেব। তোকে আমি পুলিশে দেব। আমি তো কিছু আমি গাধার গাধা, আমার মাথা ভর্তি গোবর। আমাকে মাফ করে দেন। সব দোষ আমার, সব দোষ আমার। কেন যে আমি ওদের এত বিশ্বাস করেছিলাম।
বাবা আমাকে ডেকেছেন নাকি? কি হয়েছে বাবা? এই বাড়িতে তোমার কয় পয়সা খরচ হয়? তোমার হাত খরচ, পড়াশোনার খরচ সব তো আমিই দিই নাকি? হ্যাঁ, কেন বাবা, কি হয়েছে? তারপরে তুমি হক সাহেবের কাছ থেকে 2 কোটি টাকা কেন নিয়েছো? কি বলছেন বাবা, কে বলেছে আপনাকে সব কথা? স্ট্যান্ডে চাঁদাবাজি করে তুমি লাখ লাখ টাকা মাসে তোলো। কি করো এই টাকা দিয়ে? বাবা, আপনাকে কে বলেছে সব কথা? আজকে পার্টির লোকজন এসেছিল, ওরা বলেছে নাকি? মেহরাব, আমার চোখের দিকে তাকাও। আমি দেখি আমার ছেলেটা কতটা অমনুষ্যৎ। আসলে দোষটা আমারই। আমি তোমাকে ঠিক মতো মানুষ করতে পারিনি। এখন তুমি তোমার ওই পায়ের জুতো দিয়ে তোমার বাবার মুখে একটা বাড়ি মারো। এইসব আপনি কি বলছেন? বাবা, বাবা আপনি আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে বাবা। আমি তোমার মাফ করার কে মেহরাব? তুমি তো আমার টাকা মারোনি। স্যার, ওসি সাহেব আসছে। যা বসতে বলো। সুরাইয়া, ওসি সাহেবকে আমি আসতে বলেছি। চলো চলো। কি বলছেন আপনি? আপনি ওকে মাফ করে দেন প্লিজ। আমি মাফ করলেও দেশের মানুষ তো আমাকে মাফ করবে না সুরাইয়া। এখনো তো কেউ জানে না। কেউ না জানুক, আমি তো জানি। আমি কি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো? সুরাইয়া, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে মেহরাব আমার ছেলে। তোমার উপর আমার অগাধ বিশ্বাস। আমি জানি ও আমার সন্তান। এই বিশ্বাস থাকাটা জীবনে খুব জরুরি। কিন্তু আমার সন্তান হয়ে আমার বিশ্বাসটা নষ্ট করেছে। আমি চাই ওর সমস্ত অপরাধ স্বীকার করে শাস্তি মাথা পেতে নিক। হ্যাঁ বাবা, আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করব এবং সমস্ত অপরাধের শাস্তি আমি মাথা পেতে নেব। আচ্ছা রুমা, চলুন বাবা। চলো। আসসালামু আলাইকুম স্যার। ওসি সাহেব, এই আমার ছেলে মেহরাব। হ্যাঁ, ওকে তো আমি চিনি স্যার। না, আপনি চেনেন না। জি। ও দুর্নীতি করে 2 কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি ওর বিরুদ্ধে কেস করব। কি বলছেন স্যার? ও শুধু একা না, ওর সঙ্গে আমার দলের আরো কয়েকজন জড়িত আছে। রফিকুল ইসলাম, ওসমান গনি, নুরুল হক। আমি এদের প্রত্যেকের বিরুদ্ধে কেস করব। দুদককে জানিয়ে দেব। আপনি কাউকে ছাড়বেন না, প্রত্যেককে অ্যারেস্ট করুন। রিয়েল লিডার। চলো। কিরে, কি বুঝছিস? এখন ঘুম পায়নি? কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না না, ঘুমিয়ে পড়িনি। আসুন আসুন।
বসুন স্যার। তো কেমন বুঝলেন আপনার কাছের মানুষদের? আমার মনটা বুঝলেন একেবারে তিক্ত হয়ে গেছে। এতদিন আমি কাদের নিয়ে চলেছি, কারা আমার পাশে ছিল। আচ্ছা, ওদের কথা নিয়ে বাদই দিলাম। আমি আমার নিজের ছেলেটাকেও মানুষ করতে পারলাম না। চারপাশের পরিবেশ যখন দূষিত হয়ে যায় তখন সেই দূষিত হাওয়া তো নিজের ঘরেও ঢুকে পড়ে। অনেকে বাইরে ময়লা ফেলে দরজা জানলা বন্ধ করে থাকে, কিন্তু তারা জানে না যে কোনো না কোনো দিন কেউ না কেউ জানলা দরজা খুলেও তো দিতে পারে। যাকে শুনুন, কালকে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে ন্যাশনাল লেভেলের। আমি সেখানে যাব। আপনি যাবেন আমার সঙ্গে? আমি কি করব? না মানে আপনি ওই আয়নার সামনে সবাইকে একবার করে দাঁড় করাবেন। না না না, তার দরকার নেই। তাহলে একটা অরাজকতার সৃষ্টি হবে। কেন? তখন সবার ভিতরের সত্যটা বেরিয়ে আসবে। এটা একদিন না একদিন বেরিয়ে আসবেই, এমনিতেই আসবে। সত্য কখনো চাপা থাকে না স্যার। দিনে দিনে সত্য চাপা পড়ে যাচ্ছে। মিথ্যে বলতে বলতে এখন মিথ্যেটাই সত্যি হয়ে যাচ্ছে। না, আপনার কোনো আপত্তি আমি শুনবো না। কালকে আপনি আমার সঙ্গে যাবেন, সকালে তৈরি হয়ে নেবেন। আমি যখন বেরোবো আপনি আমার সঙ্গে চলে যাবেন, ঠিক আছে? শিব, গুড নাইট। করিমিয়া, করিমিয়া। জি স্যার। এই লোকটাকে ডেকে নিয়ে এসো তো। উনি তো স্যার চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? তা তো জানি না, সকালেই বার হয়ে গেছে। যাইবার আগে আপনার একটা চিঠি লেখা রেখা গেছে। চিঠি? জি। আচ্ছা, যাও তো চিঠি নিয়ে এসো। আচ্ছা, লোকটা কে বলেন তো? তাকে এত খাতির যত্নই বা করছেন কেন? কে লোকটা? স্যার, স্যার, আমি চলে গেলাম, আমাকে ক্ষমা করবেন। আমি একজন সামান্য জাদুকর, আমার কোনো বিশেষ ক্ষমতা নেই। যে জাদুর আয়না আমি মানুষকে দেখাই সেটা হচ্ছে আসলে মানুষের বিবেক। সবারই সে আয়নাটা আছে। কেউ সে আয়নায় মুখ দেখে, আবার কেউ দেখে না। না দেখতে দেখতে নিজের মুখটা কত কুৎসিত হয়ে যায় তাও খেয়াল রাখে না। স্যার, আপনি ভালো থাকবেন। আপনি আসলে এই দেশটাকে অনেক ভালোবাসেন। এই দেশের জন্য আপনাকে খুব দরকার। আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এতে এক পরিব্রাজক জাদুকর।
বললেন না লোকটা কে? কেউ না,